দিল্লি জয়ের পরেই একটা বড় ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেটা যে শুধুমাত্রই আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের ঘুম ভাঙিয়ে দেবে বা তার পিলে চমকে দেবে এমনটা শুধু নয়, যে সমস্ত অন্যান্য রাজ্যেও এখনো পর্যন্ত যাদের হাতে ক্ষমতা রয়ে গিয়েছে, যারা ক্ষমতার অপব্যবহার করছে মানুষের ম্যান্ডেটকে ব্যবহার করে, তাদের জন্যও যে আগামী দিনটা খুব একটা সুখপ্রদ হতে চলছে না। গতদিনে নরেন্দ্র মোদীর একটি বক্তব্যে সেই তথ্য প্রকাশ্যে এসে গিয়েছে। তাই হেরেও কার্যত বলা চলে নিশ্চিন্তি নেই অরবিন্দ কেজরিওয়ালের। এমনিতেই মুখ্যমন্ত্রী হিসেবে জেল যাত্রা করে রেকর্ড করে ফেলেছেন তিনি। তার কারণ তিনি একমাত্র গোটা দেশের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন জেলে গিয়েছিলেন। হেমন্ত সোরেন তিনি জেলে গিয়েছিলেন, কিন্তু তিনি রেজিগনেশন করেছিলেন, তারপরে জেলে গিয়েছিলেন। আর অরবিন্দ কেজরিওয়াল এমন একজন মুখ্যমন্ত্রী যিনি সততার মূর্ত প্রতীক হিসাবে আত্মপ্রকাশ করেছিলেন আন্না হাজারের সঙ্গে, এবং সেখান থেকে ভারতবর্ষের মাটিতে একটা অন্য ধরনের রাজনীতি তিনি ফিরিয়ে দেবেন এই প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছে একেবারেই স্বচ্ছ ভাবমূর্তির মতো অনেকটা মিল পেতে পারেন আরো একটি রাজনৈতিকবিদ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু সেই মুখ্যমন্ত্রী যখন মানুষের সঙ্গে প্রতারণা করে বিভিন্ন কারচুপির দায়ে জেলে যেতে হয়, সেই জেল তো তাকে বিজেপি পাঠায়নি, পাঠিয়েছে ভারতের ন্যায়ালয়। কাজে এই পরিস্থিতি ঘটে যাওয়ার পর যখন দিল্লির নিজের গদি বাঁচাতে পারলো না অরবিন্দ কেজরিওয়াল, সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম বিজয়ী ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী যা ঘোষণা করলেন, হেরে যাওয়ার পরেও কিন্তু শান্তিতে থাকবেন না। কেন? আজকের পর্বে সেই তথ্য আপনাদের সামনে দেব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজিবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি ব্র্যান্ড নিউ পর্বে। এবং যদি পর্বটি ভালো লাগে তাহলে যদি আমাদের এই ছোট্ট ইউটিউবের পাশে থাকেন, কোনো আর্থিক সহযোগিতা আমরা চাই না, শুধুমাত্রই আপনারা যদি লাইক বা কমেন্ট করেন, তাতে আমাদের আর্থিক কোনো রকমের লাভবান আমরা হই না, কিন্তু সেটা আমাদের অনুপ্রেরণা যোগায়। এবার যে তথ্য আপনাদের সামনে দেব, গতদিনে নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে যে সমস্ত দুর্নীতি তারা করেছেন প্রথম অধিবেশনে, সরকার বসার প্রথম অধিবেশনেই তিনি ক্যাগ রিপোর্ট প্রকাশ্যে আনবেন এবং তার পাই টু পাই হিসাব তিনি নেবেন। যদি সেখানে গরমিল পান, যারা ক্ষমতায় ছিলেন তাদের কাছ থেকে পাই টু পাই হিসাব নেবেন। মানুষের যদি কেউ টাকা মেরে দেওয়ার চেষ্টা করে থাকে ক্ষমতার অলিন্দে থেকে, তাহলে প্রথম অধিবেশনেই তার হিসাব নেবেন নরেন্দ্র মোদীর সরকার। আর এটাই চাইছিল দিল্লিবাসী, যেমনটা ঠিক চাইছে পশ্চিমবঙ্গের মানুষও। আর এই ঘটনা কি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ঘুম উড়িয়ে দিতে পারে? তার কারণ এই একই ঘটনা রিপিটেশন দিল্লিতে যেটা আমরা দেখছি, পশ্চিমবঙ্গেও রাজনৈতিকগতভাবে খুব একটা তফাৎ নেই। নরেন্দ্র মোদীর এই বক্তব্য যেটা আপনাদের শোনাবো, এই বক্তব্যটা আপনাদের অত্যন্ত ভালো লাগতে পারে, কিন্তু যে সমস্ত করাপ্টেড রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন তাদের ঘুম ভেঙে যেতে পারে এই বক্তব্যের পর, এবং আরো বেশি তারা আক্রমণাত্মক হতে পারে নরেন্দ্র মোদী সম্পর্কে। শুনুন, এই বক্তব্যটি আপনারা পছন্দ করবেন। যারা মিস করে গিয়েছিলেন, শুনুন এই বক্তব্যটি। क्यों? जिस पार्टी का जन्म ही भ्रष्टाचार के विरुद्ध हुए आंदोलन से हुआ हो, वही भ्रष्टाचार में लिप्त हो गई। ये देश की ऐसी पार्टी बनी जिसके मुख्यमंत्री, मंत्री भ्रष्टाचार के आरोप में जेल गए, जो खुद को ईमानदारी का सर्टिफिकेट देते थे और दूसरों को बेईमानी का मेडल देते घूमते फिरते थे, वो खुद भ्रष्टाचारी निकले। ये दिल्ली के भरोसे के साथ बहुत बड़ा धोखा था। लेकिन अब दिल्ली का जनादेश आ चुका है। मैं गारंटी दे रहा हूं, पहले विधानसभा सत्र में ही सीएजी की रिपोर्ट सदन में रखी जाएगी। भ्रष्टाचार के हर तार की जांच होगी और जिसने भी लूटा है
उसको लौटाना पड़ेगा। শুনলেন বন্ধুরা, সততার মূর্ত প্রতীক আন্না হাজারের সঙ্গে আন্দোলনে প্রথমবারের জন্য রাজনীতিতে পা দেওয়া, তারপরে পরাজয়ের মুখ দেখতে হয়নি অরবিন্দ কেজরিওয়ালকে। একের পর এক জয়, পরপর দুবার দিল্লির মসনদ, তারপরে পাঞ্জাবের ক্ষমতাও দখল এবং অন্যান্য বিভিন্ন স্টেটেও কার্যত কিছুটা কিছুটা করে সিট কিংবা ভোট শেয়ার পেয়ে কার্যত বিজেপি কংগ্রেস তারপরেই একটা রাজনৈতিক সর্বভারতীয় দল হিসেবে, বড় সর্বভারতীয় দল হিসেবে উঠে আসছিল। এমন অহংকারের জায়গা চলে গিয়েছিল, কার্যত নিজেকে নরেন্দ্র মোদীর থেকেও বড় রাজনৈতিক নেতা হিসেবে ভাবতে শুরু করেছিলেন তিনি। তার উত্তর দিল্লির জনগণ দিয়ে দিল। তবে এটা অত্যন্ত হতাশাজনক যে সততার বাণী দিয়ে, একটা পকেটে ফাউন্টেন পেন, মাথায় মাফলার দিয়ে সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এইভাবে চুরির পর চুরি, দুর্নীতির পর দুর্নীতি, একের পর এক মন্ত্রিত্বদের জেলে যাওয়া কার্যত সাধারণ মানুষকে অবাক করে দিয়েছে যে রাজনৈতিকদের চরিত্র ঠিক কি রকম হতে পারে। এবং সেই কারণে গতদিনে নরেন্দ্র মোদী আরো একটি বড় ঘোষণা করেছেন, যেটি আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত সাধুবাদ জানাই। আপনারাও আশা করি সাধুবাদ জানাবেন এই বক্তব্যটি শুনলে, যারা মিস করে গিয়েছেন। কি সেই বক্তব্য? বক্তব্যটি আর কিছুই নয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। নরেন্দ্র মোদী বলেছেন যে আমি আহ্বান করছি গোটা দেশ থেকে 1 লক্ষ সাধারণ যুবক যুবতী, তারা রাজনীতিতে আসুন, রাজনীতি করুন। আপনাদের মতো স্বচ্ছ মনের মানুষ, ছাত্রছাত্রীরা যারা রয়েছেন, তারা রাজনীতির আঙিনায় আসুন। আপনারা যদি রাজনীতির এই ভ্যাকেন্সি আপনারা পূর্ণ করেন, আপনাদের মতো যুব সমাজ যদি পূর্ণ করে, তাহলে এই অরবিন্দ কেজরিওয়ালের মতো বা আরো কিছু নাম রয়েছে আপনারা জানেন, এই সমস্ত মুখোশধারী সততার প্রতীকরা রাজনীতিতে আর জায়গা পায় না। সেই কারণে নরেন্দ্র মোদী এই ডাক দিয়েছেন, আমাকে অত্যন্ত প্রভাবিত করেছে। এটাই হওয়া উচিত। যারা অত্যন্ত মেধাযুক্ত, যাদের একটা বড় কেরিয়ার রয়ে গিয়েছে রাজনীতিতে, তারা ভারতবর্ষে কন্ট্রিবিউট করতে পারেন, অন্তত সততার মূর্ত প্রতীক হিসাবে নয়, অন্য আরো মূল স্রোতের রাজনীতি তারা করতেই পারেন। কি বললেন নরেন্দ্র মোদী এই প্রসঙ্গে? অত্যন্ত ভালো লাগার একটি বক্তব্য, অন্তত আমার। আপনারা শুনে দেখুন তো আপনাদেরও ভালো লাগে কিনা। आज दिल्ली से मैं देश के नौजवानों से भी अपना एक आग्रह दोहराना चाहता हूं। मैंने 1 लाख नौजवानों को राजनीति में आगे आने के लिए कहा है। ये मैं इसलिए कहता हूं कि देश को सही मायने में एक गंभीर पॉलिटिकल ट्रांसफॉर्मेशन की जरूरत है। विकसित भारत को नई प्राण शक्ति की जरूरत है। 21वीं सदी की राजनीति को नए आइडिया, नई ऊर्जा की जरूरत है, नए चिंतन की जरूरत है। ये मैं इसलिए भी कह रहा हूं क्योंकि अगर अच्छे नौजवान बेटे बेटियां राजनीति में नहीं आएंगे तो ऐसे लोग राजनीति पर कब्जा कर लेंगे जो राजनीति में नहीं आने चाहिए। শুনলেন বন্ধুরা বক্তব্য। আচ্ছা, আপনারা খেয়াল করে দেখেছেন কি একটা জিনিস, দিল্লিতে কি করে নরেন্দ্র মোদীর এই ম্যাজিকটা কাজ করে গেল? যেখানে অরবিন্দ কেজরিওয়াল বলছিলেন যে 2025 ছেড়ে দিন, আরো আগামী 50 বছরেও আমাকে হারানোর মতো বিজেপির কারোর ক্ষমতা থাকবে না, সেই বক্তব্য শুনিয়েছি। কিন্তু আপনারা ভাবুন যে এতটা উদ্ধত্ত বা এতটা কনফিডেন্স যাই বলুন না কেন, কি করে আসলো? এবং এইরকম একটা কনফিডেন্স ওয়ালা লোক, তাকে কি করে 1 নিমিষে হারিয়ে দিতে পারলো বিজেপি? একবার ভেবে দেখেছেন? এর প্রচুর কারণ রয়েছে। যেভাবে বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় থেকে অষ্টম পে কমিশন এবং আরো বিভিন্ন রকমের সবকা সাথ সবকা বিকাশ, শুধুমাত্র স্লোগান না, সেটা বাস্তবে পরিণত করা এবং হিন্দু মুসলিম নয়, প্রত্যেকের জন্য সমানভাবে সরকারের যে দায় এবং দায়বদ্ধতা, সেগুলো প্রত্যেকটি সমানভাবে মেটানো, তার প্রত্যেকটি করে আসছে। তার সুফলই পাচ্ছে হয়তো নরেন্দ্র মোদীর সরকার। একবার ভেবে দেখেছেন আপনারা যে 2024-এ কিভাবে মুখ থুবড়ে, কার্যত বিরোধীদের ভাষায় মুখ থুবড়ে পড়তে হয়েছিল বিজেপিকে? 400 পার, আপকি বার 400 পার ডাক উঠেছিল। 300 ক্রস করতে পারেনি একক সংখ্যা দিয়ে বিজেপি, এবং তারা এনডিএ পর্যন্ত তারা সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর হাত ধরে তাদেরকে ক্ষমতায় নতুনবারের তৃতীয়বারের সরকার গঠন করতে হয়েছিল। কিন্তু তারপর থেকে কি পারলো কংগ্রেস কিংবা অন্যান্য রাজনৈতিক দল ইন্ডি জোট, তারা কি পারলো নরেন্দ্র মোদীর সরকারকে বেগ দিতে? কি ঘটনা ঘটলো একটু মনে করিয়ে দিয়ে আপনাদের সামনে কি কি নির্বাচন হয়ে গেল ঠিক লোকসভার পরে। লোকসভাতে যেভাবে লোকসভাতে যেভাবে মুখ থুবড়ে পড়েছিল নরেন্দ্র মোদী সরকার, অনেকে ভেবেছিল এবারে বোধহয় ইন্ডি জোটের পথ চলা, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বটা খুব উৎফুল্ল হয়ে গিয়েছিল। কিন্তু তারপর আমরা দেখেছি মহারাষ্ট্রের মতো নির্বাচন, সেখানে আমরা দেখেছি কি পরিণাম হয়েছিল। হরিয়ানার মতো নির্বাচন মনে আছে, যেখানে কংগ্রেস এক্সিট পোল বলছে যে কংগ্রেস জিতে যাবে। এই এক্সিট পোল তো মিলে গিয়েছে। হরিয়ানার এক্সিট পোল বলছিল কংগ্রেস হেরে যাবে, কংগ্রেস জিতে যাবে, বিজেপি হারবে। তার কারণ আপনারা জানেন হরিয়ানায় কিভাবে কৃষক আন্দোলন নিয়ে একেবারে মারাত্মক রকমের বিজেপি বিরোধী আন্দোলনে পরিণত হয়ে গিয়েছিল। এবং বিঘ্নেশ ফোগট তারা কিন্তু আন্দোলন কুস্তিগির, তারা গঙ্গার জলে যমুনার জলে তারা তাদের পদক ভাসিয়ে দেওয়ার প্রচুর নাটক করেছে। নাটক এই কারণেই বললাম, ক্যামেরার সামনে কেঁদেছিলেন, আর যখন লুকিয়ে কিছু ভিডিও ধরা পড়েছিল সেখানে তাদের হাসি মুখের চেহারাগুলো ধরা পড়েছিল। অনেক চেষ্টা হয়েছিল হরিয়ানা থেকে বিজেপিকে আটকে দেওয়ার, কিন্তু পারেননি। লোকসভা নির্বাচনের পরপরই বিধানসভা নির্বাচনের মধ্যে কঠিন লড়াই যেতে হয়েছিল, যেখানে সবাই বলছিল কংগ্রেস জিতে যাবে, হয়নি। তারপরে মহারাষ্ট্রের নির্বাচন, এনসিপি শরদ পাওয়ার ধুয়ে মুছে সাফ, সেখানেও অনেকেই ভেবেছিলেন বিজেপি পারবে না, ঘুরে দাঁড়ালো বিজেপি। এবং তৃতীয় বিধানসভার নির্বাচন যদি বলেন, মধ্যে আরো একটা নির্বাচন হয়েছে আমি ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে একমাত্র বিধানসভা যেটা বিজেপি এখনো পর্যন্ত হেরে গেছে, অর্থাৎ 4-1, কি বলুন তো, সেটা হচ্ছে ঝাড়খণ্ডের বিধানসভা, যেখানে হেমন্ত সোরেনকে কিন্তু বিজেপি হারাতে পারেনি। দ্যাটস ট্রু। এবং এটা পছন্দ হোক না হোক এটাই হওয়া উচিত। ভারতবর্ষে বহু দল থাকবে, প্রত্যেকটি দল সততার সঙ্গে তারা কাজ করবে। বিজেপি একা থাকলে তাহলে আমাদের সঙ্গে রাশিয়া কিংবা চায়নার কোনো তফাৎ থাকবে না। তাই আমিও চাই আরো বেশি বেশি রাজনৈতিক স্বচ্ছ ভাবমূর্তির দলগুলো আমাদের দেশে আসুক। তবে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস কিংবা আম আদমি পার্টির মতো কোরাপ্টেড দলগুলো আমাদের রাজ্য বা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাক, এই আশা বা প্রার্থনা আমার নেই, আশা করি আপনাদেরও নেই। কিন্তু লোকসভা নির্বাচনের পরেই যখন বিধানসভার চারটি বিধানসভার মধ্যে 3টি বিধানসভার নির্বাচন ফল ঘোষণা হয়ে গেল, যখন বিজেপি একেবারেই তাদের অশ্বমেধের যোগ্য আরো একবার ঘোড়া তাদের ছুটিয়ে চলেছে, এরপরেই রয়েছে অক্টোবর নভেম্বর মাসে বিহারের নির্বাচন। সেই নির্বাচনেও যে বিজেপির পক্ষে ফল আসতে চলেছে সেটা এত দূর থেকে আপনাদের সামনে আমি এমনি বলে দিতে পারি, আপনারা মিলিয়েও দেখে নেবেন। আর তারপরেই আসছে পশ্চিমবঙ্গের মতো একটা গুরুত্বপূর্ণ নির্বাচন, যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো পর্যন্ত বিজেপি হারাতে পারেনি, পশ্চিমবঙ্গে বিজেপি কখনো ক্ষমতায় আসেনি। এইরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী যখন ঘোষণা করছেন যে বিধানসভার প্রথম অধিবেশনে তিনি ক্যাগ অডিট রিপোর্ট প্রকাশ্যে আনবেন, যারা দুর্নীতির আড়ালে রয়েছেন তাদেরকে পয়সা, যারা যত টাকা চুরি করেছেন মানুষের, সেই চুরির টাকা নরেন্দ্র মোদী সরকার হিসাব দেবে, মানুষের কাছে সেই টাকা ফিরিয়ে দেবে। বলেছেন এটা মোদী কি গ্যারেন্টি, শুনেছেন আপনারা? আমরাও চাই এই ধরনের, আমাদের কষ্টার্জিত টাকা যারা লুটে নিচ্ছেন সেই সমস্ত রাজনৈতিক নেতাদের এক্সপোজ করে দিতে হবে। সমর্থন জানান আপনারা, যদি সমর্থন করেন তাহলে দয়া করে পার্টিসিপেট করুন, কমেন্ট করুন, লিখুন। তাতে আমাদের আর্থিক লাভ কিছু হবে না, কিন্তু একটা মতামত সামনে আসবে যে হ্যাঁ সত্যি আমরা সকলেই চাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে। কিন্তু যদিও মনে রাখতে হবে আপনাদের সঙ্গে, দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির অনেক তফাৎ রয়ে গিয়েছে। দিল্লি হারানো বিজেপির জন্য যতটা সহজ, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অতটা সহজ হবে না। তার কারণ 2011 কাস্ট সেন্সাস অনুযায়ী দিল্লিতে মুসলমানদের সংখ্যা ছিল 12%, যেখানে 2011 কাস্ট সেন্সাস বলছে পশ্চিমবঙ্গে মুসলমানদের পার্সেন্টেজ 27%। আর আপনারা জানেন যে মুসলমানরা কখনোই বিজেপিদের ভোট দেয় না। যদিও একটি পর্বে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করেছি যে দিল্লির মতো জায়গাতেও যেখানে 7টি মুসলমান অধ্যুষিত এলাকা ছিল, তার মধ্যে একটি যেখানে 40% মুসলমান রয়েছে, সেই জায়গা থেকেও বিজেপি তাদের সিটটা বার করে আনতে পেরেছে। পরিবর্তন হচ্ছে, মানুষ বুঝছে। আজকে যারা বুঝছেন না তারা 10 বছর পরে বুঝবেন, 20 বছর পরে বুঝবেন, বুঝতে তাদের হবেই। তার কারণ কতদিন আপনারা প্রতারিত হবেন, তাই না?
কতদিন ভাঁওতাবাজির মধ্যে দিয়ে আপনারা পড়বেন যে বিজেপি আসলে আপনাদের তাড়িয়ে দেওয়া হবে? একটা সময় তো ভ্রম আপনাদের ভাঙবেই, আর তখন আপনারা খুঁজবেন যে কোন সেই রাজনৈতিক দল যে তোষণের ঊর্ধ্বে উঠে সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান সত্যি একদম গভীর থেকে কার্যকর করার চেষ্টা করবে। তার উত্তর যদি বিজেপি হয় তাহলে বিজেপি, যদি অন্য কোনো রাজনৈতিক দল সে সময় থাকে তাহলে সেই রাজনৈতিক দল। আমরা সকলেই চাই, আমরা চাই অল্টারনেটিভ কোনো রাজনৈতিক দল, সেটা বিজেপি হবে এমন কোনো কথা নেই, যে কোনো রাজনৈতিক দল হওয়া উচিত। তবে হ্যাঁ, রাজ্যে তৃণমূল কংগ্রেসের মতো দুর্নীতিগ্রস্ত দল না, এবং আম আদমি পার্টির মতো দুর্নীতিগ্রস্ত দল একেবারেই না। আরো একটি বক্তব্য বলে আপনাদের পর্ব শেষের দিকে নিয়ে যাব, সেটা হচ্ছে এটা ছাড়াও নরেন্দ্র মোদী আরো একটি বক্তব্য বলেছেন যমুনা নদী, যে যমুনা নদীকে নিয়ে অনেক ধরনের কথা বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছিলেন, প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যমুনা নদীর জল এমন একটা জায়গায় তিনি নিয়ে আসবেন, সেখানে তিনি স্নান করে সকলকে অবাক করে দেবেন। যে যমুনা নদীতে ইউজ করা যায় না, কলকারখানার নোংরা জল, সেখানে ফেনা হয়ে থাকে, আপনারা দেখেছেন সাদা ফেনা, অনেকে মনে করতে পারেন যে বরফ ভাসছে। নরেন্দ্র মোদী প্রথম জয়ের ভাষণ দিতে গিয়ে বলেছেন সেই যমুনা নদী সেই পরিষ্কার তারা করবেন, সেই কাজটা দায়বদ্ধতা সঙ্গে নিয়ে তারা করছেন। যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আম আদমি পার্টি, যেটা তারা পূরণ করেননি, কিন্তু সেই প্রতিশ্রুতি বিজেপি পূরণ করবে বলে কথা দিলেন নরেন্দ্র মোদী। কি বলেছেন শুনুন, আপনারা বক্তব্যটা শুনুন। साथियों, मैंने चुनाव प्रचार के दौरान संकल्प लिया है कि यमुना जी को हम दिल्ली शहर की पहचान बनाएंगे। मैं जानता हूं ये काम कठिन है, मैं ये भी जानता हूं ये काम बहुत लंबे समय का है। गंगा जी का देखिए, राजीव गांधी के जमाने से वो काम चल रहा है। समय कितना ही क्यों न जाए, शक्ति कितनी ही क्यों न लगे, लेकिन अगर संकल्प मजबूत है तो यमुना जी के आशीर्वाद रहने वाले हैं। শুনলেন বন্ধুরা বক্তব্য, যে প্রতিশ্রুতি অরবিন্দ কেজরিওয়াল দিয়েছিলেন সেগুলো পূরণ করবেন বললেন নরেন্দ্র মোদী, এবং তিনি বললেন এটা মোদীর গ্যারেন্টি, এবং গ্যারেন্টি পূরণ না করা পর্যন্ত তিনি কাজ করবেন, এই কথাই তিনি বারবার বলে আসেন। সবই তো হলো, কিন্তু যে প্রশ্নটার উত্তর এখনো পর্যন্ত আমরা পেলাম না, সেটা হচ্ছে 2026-এ কি হতে চলেছে আমাদের এই নির্বাচনে। দেখুন, যতই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিংবা অন্যান্যরা যতই উত্তেজিত হোক না কেন, নাচানাচি করুক না কেন, দিনের শেষে একথা আপনাদের মানতেই হবে, যদি সত্যি 2026-এ জেতার প্ল্যান করতে হয় তাহলে আত্মসমালোচনার পথেই যেতে হবে। এখনো পর্যন্ত বঙ্গ বিজেপি প্রিপেয়ার নয়। শ্রুতিকটু হলেও বা হয়তো পছন্দ না করলেও এই কথাটাই সত্যি। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের মতো এইরকম একটা গ্রাসরুট লেভেলে ছড়িয়ে পড়া সংগঠনকে হারানোর জন্য শুধুমাত্রই শুভেন্দু অধিকারী একা কিছু বক্তব্য, একা কিছু রাস্তায় ঘুরে বেড়ানো, সেটা যথেষ্ট নয়। বিজেপির ওপরতলার পশ্চিমবঙ্গের নেতাদের মধ্যে এখনো পর্যন্ত সামঞ্জস্য নেই। ডক্টর সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, দুটো দপ্তরের মন্ত্রিত্ব সামলাচ্ছেন, তা সত্ত্বেও তাকে এখনো পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি করে রেখে দেওয়া হয়েছে, যদিও সেটা কেন্দ্রীয় বিজেপির রীতি নয়। রীতি ছিল সুকান্ত মজুমদারকে সরিয়ে দেওয়ার, অন্য কোনো রাজনৈতিক নেতাকে সেই জায়গায় নিয়ে আসার। এখনো পর্যন্ত কেন্দ্রীয় বিজেপি সে কথা ভাবেনি। তাহলে কি কেন্দ্রীয় বিজেপি সিরিয়াস? আপনারা দেখবেন যে নরেন্দ্র মোদীর আজকে বক্তব্যটা যদি আপনারা শুনে থাকেন, দেখবেন যে কেজরিওয়ালের, আমি নরেন্দ্র মোদীকে এতটা কোনোদিন রেগে যেতে দেখিনি। কেজরিওয়ালের বিরুদ্ধে যতটা জ্বালা এবং যন্ত্রণা ছিল, সেই জ্বালা এবং যন্ত্রণা সত্যি আপনারা সহমত হবেন কিনা জানি না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল কংগ্রেসের জন্য এতটা জ্বালা বা যন্ত্রণা আমি নরেন্দ্র মোদী কিংবা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বদের দেখি না। শুধু নির্বাচনের সময় কয়েকটি নির্বাচনের প্রচারে অংশগ্রহণ এবং সেখানে কিছু বক্তব্য ছাড়া আজকে যে ধরনের
ভেতরের জ্বালা এবং যন্ত্রণা নরেন্দ্র মোদীর মুখ থেকে বেরিয়ে আসলো, সেটা বোঝা যাচ্ছিল যে কতটা অপছন্দের পাত্র হয়ে গিয়েছিলেন এই অরবিন্দ কেজরিওয়াল। এবং কায় মনোবাক্যে বিজেপি ঝাঁপিয়েছিল দিল্লিকে হারাতে। কেন্দ্রীয় বিজেপি কি চাইবে? শুধুমাত্রই কি ভোটের সময় রাজনৈতিক সমাবেশের কথা কিন্তু আমি বলছি না। যদি চাই তো এখনো পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতির পদটাই পরিবর্তন কেন করা হলো না, এই প্রশ্নের উত্তরের জবাব নেই। আর এখানেই সুযোগ পাচ্ছে সিপিএম এবং কংগ্রেস। তারা বলছে যে এটা গট অফ, তারা বলছে এটা সেটিং, দিদি মোদির সেটিং। আমি বিশ্বাস করি না, কিন্তু তাদের বক্তব্যের আটকানোর তো প্রমাণ তো কিছু নেই। কেন্দ্রীয় নেতৃত্বকে সিরিয়াস হতে হবে। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক পজিশনটা আলাদা। দিল্লিকে হারাতে যদি এতটা বেগ পেতে হয়, যদি 12% মুসলিম থাকা সত্ত্বেও যদি দুটো টার্ম লেগে যায়, তাহলে 30%, সেই অর্থে 4টে টার্মের মধ্যে হারানোটাই অন্তত উচিত। কিন্তু সেটাও সম্ভব হবে যদি বিজেপি নেতৃত্ব সঠিকভাবে কাজ করে, সেটা কেন্দ্র এবং রাজ্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে অমিত শাহের সঙ্গে গিয়েছেন, মাঝে মাঝে তিনি অমিত শাহের সঙ্গে যান, কথা বলেন, কিন্তু ব্লু প্রিন্ট কি রেডি হচ্ছে? এটাই সব থেকে বড় কথা। তার কারণ দিল্লির সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনীতির খুব একটা তফাৎ নেই। যে ধরনের করাপশন দিল্লিতে ঘটছে, আমাদের সেই জায়গায় একই করাপশন ঘটছে। ডাবল ইঞ্জিন সরকারের যে বেনিফিট অন্যান্য স্টেটগুলো পাচ্ছে, পশ্চিমবঙ্গ সেই ডাবল ইঞ্জিন সরকারের বেনিফিট আমরা কখনোই পাই না। উল্টে আমরা স্পিড ব্রেকারের কিছু ডিসঅ্যাডভান্টেজ পাই। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তৈরি করে দেওয়া প্রকল্প আমাদের এই রাজ্যে আসতে দেন না। রেল তারা সম্প্রসার করবে বলে জমি খুঁজছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসন সেগুলো দিচ্ছে না। বাংলাদেশের সঙ্গে প্রতিনিয়ত এই ধরনের ঘটনার পরেও বিএসএফ কে জমি দিচ্ছে না, যদিও কিছু কিছু জায়গায় জমি দেওয়ার কাজ শুরু হয়েছে। অত্যন্ত ভালো, শুভ লক্ষণ, আমরা ওয়েলকাম জানাই। কিন্তু এখনো পর্যন্ত সমস্ত জায়গায় বেড়া দেওয়ার কাজ হয়নি, তার কারণ প্রশাসনের তরফ থেকে সব জমিটা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তাই একবার ভেবে দেখুন, যদি কেন্দ্রে এবং রাজ্যে যদি একই সরকার চলে, তাহলে তো এই ঝামেলাগুলো অন্তত হয় না। পশ্চিমবঙ্গের অনেক পরিবর্তন হতে পারে। সেই পরিবর্তনের দিকে যদি আমাদের এগিয়ে যেতে হয়, তাহলে দিল্লিবাসী যে কাজটা করে দেখিয়েছে, রাস্তায় নেবে ভোট। আমাদের মাথায় রাখতে হবে 30% সংখ্যালঘুদের মধ্যে 29 বা কিংবা 27%ই তারা তৃণমূলকে ভোট দেবে, এটা লিখিত। এর কোনো পরিবর্তন হতে পারে না, হবে না, তার কারণ মুসলিমদের এটা নির্ধারিত, তারা তৃণমূল কংগ্রেসের বাইরে কারোর কাছে যাবে না। তাহলে বাকি 70% দিয়ে আমরা কি রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পরিবর্তন করতে পারবো? এরপরে কাকে ক্ষমতায় আনবো সেটা মানুষ ঠিক করবে। সিপিএম ক্ষমতায় আসবে নাকি কংগ্রেস আসবে নাকি বিজেপি নাকি নতুন কোনো রাজনৈতিক সমীকরণ। কিন্তু এই রাজ্যের প্রশাসন যারা পশ্চিমবঙ্গকে এই গভীর অন্ধকারে ডুবিয়ে ফেলেছে, দিল্লি সরকারের মতো তাদেরকেও যে রাজনৈতিক সন্ন্যাস আমাদের না সন্ন্যাস আমরা যদি না করতে দিতে পারি, তাহলে জ্বালা এবং যন্ত্রণা দুই বাড়তে থাকবে। দিল্লিবাসী যেটা থেকে মুক্তি পেল, পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কবে মুক্তি পাবো, এই প্রশ্নের উত্তর জানতে বড়ই ইচ্ছা করে আপনাদের সামনে। আপনাদের কি বক্তব্য? দিল্লিবাসী আজকে যে মুক্তির স্বাদ পেল, পশ্চিমবঙ্গবাসী কি 2026-এ পাবে, নাকি আরো একবার তৃণমূলের শৃঙ্খলেই আমাদের আরো 5 বছর বেঁধে রাখা হবে? এই প্রশ্নের উত্তর লিখে জানান না আজকে আমাদের পর্বে। আর যদি সমর্থন করেন আমাদের এই বক্তব্য, ছোট্ট একটি চ্যানেল, নতুন করে প্রয়াস করছি সামনে থেকে এসে বলার। যদি আপনাদের সমর্থন পাই, যদি আপনারা মনে বলেন যে কিছুটা এনকারেজ করেন, সমালোচনা ডেফিনেটলি অবশ্যই অ্যাকসেপ্টেড, সমালোচনা করবেন, এনকারেজ করবেন। যাদের কাছে গ্রহণযোগ্য তারাই সমালোচনা করে, কিন্তু ভালো লাগলে দয়া করে একটি লাইক করুন, কারণ আপনাদের একটি লাইকে আমার একটা পয়সাও ঢুকবে না। কিন্তু আপনাদের একটি লাইকে আমাদের এই কর্মকাণ্ড সেইটি অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা সেটা আমাদের কাছে আসে ফিল। সেই কারণেই আপনাদের সামনে প্রতি পর্বে হয়তো নিয়ম করে বলি যে লাইক করবেন, কমেন্ট করবেন। সেটি যদি করেন তাহলে অন্তত আমাদের এই কর্মযোগ্য চালিয়ে নিয়ে যাওয়া কিছুটা ইজি হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।